আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমার আরও একটি ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়াবো সমানতার যে প্রকারভেদ আগের ক্লাসে পড়িয়েছিলাম তার পরের অংশটুকু, অর্থাৎ আজকে পড়াবো স্থিরীয় সমানতা বা ত্রিমাত্রিক সমানতা ও এর প্রকারভেদ। প্রথমে আমরা আসি স্থিরীয় সমানতা বা ত্রিমাত্রিক সমানতা কাকে বলে। যে সকল যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত এক, কিন্তু অণুতে পরমাণুসমূহের ত্রিমাত্রিক দিক বিন্যাসের ভিন্নতার কারণে যে সমতার সৃষ্টি হয় সেটাকে বলা হয় ত্রিমাত্রিক বা স্থির সমতা। আমি আবারও একটু রিপিট করি, যে সকল যৌগের আণবিক ও গাঠনিক সংকেত এক, কিন্তু অনস্থ পরমাণুসমূহের ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্নতার কারণে যে সমতার সৃষ্টি হবে সেটার নামই ত্রিমাত্রিক সমানতা। প্রথমে আসি, এই ত্রিমাত্রিক সমানতা এটা দুই প্রকার। প্রথম নাম্বার হলো জ্যামিতিক সমানতা বা সিস্টার্ন সমানতা, আর একটা হলো আলোক সমানতা। জ্যামিতিক সমানতা যেটা বললাম, জ্যামিতিক সমানতা এটা কাকে বলে? জ্যামিতিক সমানতা হলো, এটাকে লিখি, জ্যামিতিক সমানতা। আমি এই সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি না, কারণ আমি যে বলছি তোমরা এক্ষেত্রে অডিও শুনে খাতায় লিখে নিতে পারো, বা বিষয়টা বুঝে তোমাদের যে বই আছে সেখান থেকে লিখে নিতে পারো। এই জন্য আমি সংজ্ঞাগুলো আর বোর্ডে লিখছি না। তাহলে আমরা আসি, জ্যামিতিক সমানতা কাকে বলে। জ্যামিতিক সমানতা হলো একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে দুটি ভিন্ন কনফিগারেশন বা চিত্র পাওয়া যায়, তখন এই বিষয়টাকে বলা হয় জ্যামিতিক সমানতা। আমি আবারও বলি, একই আণবিক সংকেত ও গাঠনিক সংকেত বিশিষ্ট কোনো যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধনের মুক্ত আবর্তন সম্ভব না হলে দুটি ভিন্ন কনফিগারেশন বা দুটি ভিন্ন চিত্র পাওয়া যায়, তখন এই বিষয়টাকে বলা হয় জ্যামিতিক সমানতা। আর যে সমানুগুলো পাওয়া যাবে সেটাকে বলা হয় জ্যামিতিক সমাণু। এই জ্যামিতিক সমানতা হতে গেলে এর কয়েকটা শর্ত আছে, মোটামুটি দুইটা শর্ত। আমি শর্তগুলো আগে লিখি, শর্তটা লিখি। এটার শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে কার্বন কার্বন মুক্ত আবর্তন হবে না। আচ্ছা, কার্বন কার্বন যে দ্বিবন্ধন থাকবে এই দ্বিবন্ধনের মুক্ত আবর্তন হবে না। এরপরে দুই নম্বর শর্তটা আমরা এইভাবে বলতে পারি, দুই নম্বর শর্তটা আমাদের যে যৌগটা এইভাবে হতে হবে। এই শর্ত, অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি, এক্ষেত্রে আমরা এইটা কার্বন কার্বন মুক্ত আবর্তন হবে না। আর এক্ষেত্রে আমরা এইটা হচ্ছে জৈব যৌগের কার্বন, আর এগুলো হচ্ছে প্রতিস্থাপক। সেক্ষেত্রে আমার এক্ষেত্রে এ বি, এখানে এটা এইভাবে আসবে, এখানে এইটার এ আর বি সমান হবে না। আর নিচে আরেকটা দেখাচ্ছে এ বি, এখানে সি দেওয়া আছে, আর এখানে এ ডি, এখানে এ বি, এখানে এ ডি, অর্থাৎ এ নট ইকুয়াল বি নট ইকুয়াল ডি, এই ধরনের যদি হয় সেটা হবে। আরেকটা আছে, কিছু চাকরিক যৌগ আছে, সেগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে প্রথমে আমরা যে ক্ষেত্রে যে শর্তগুলো আলোচনা করলাম সেই শর্তটায় আসি। তাহলে এক্ষেত্রে অবশ্যই যে যৌগটা আছে, যৌগটা কার্বন কার্বন দ্বিবন্ধন হতে হবে, কারণ কার্বন কার্বন দ্বিবন্ধন হলে সেটা মুক্ত আবর্তন সম্ভব হয় না। আমি যদি এটাকে এইভাবে বলি, যেমন এক্ষেত্রে এটা, এক্ষেত্রে একটি প্রতিস্থাপক, এক্ষেত্রে প্রতিস্থাপক, বা এটা একটা কার্বন, একটা কার্বন, সিঙ্গেল বন্ড আছে, এটা ঘোরালে এভাবে ঘুরবে। কিন্তু আমি যদি ডাবল করে নিয়ে আসি, এক্ষেত্রে যদি কার্বন কার্বন এটাকে যদি এইভাবে রাখি,
যদি এইভাবে রাখি এটা ঘুরবে না। মনে করি এ একটা কাঠ আর এ একটা কাঠ, দুইটা পেরেক মারা আছে, তাহলে এটাকে এইভাবে ঘোরাতে গেলে এই যে ঘুরবে না। কিন্তু যদি এক্ষেত্রে একটা থাকে, একটা থাকলে এই যে ইজিলি এইভাবে ঘোরানো যাবে, এভাবে ঘোরানো যাবে। তাহলে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে মুক্ত আবর্তন সম্ভব হবে না, সেক্ষেত্রে দুইটা ভিন্ন চিত্র পাওয়া যাবে। আর দুইটা ভিন্ন চিত্র পাওয়া গেলে সেটাই হবে জ্যামিতিক সমতা। এই জ্যামিতিক সমতাকে আমরা আবার এটা যে সমানুগুলো হবে এই সমানুগুলোকে একটাকে বলা হয় সিস সমাণু আর একটাকে বলা হয় ট্রান্স সমাণু। তাহলে আমরা প্রথমে এই উদাহরণ দিয়ে আসি, যেমন C4H8 যেটা আছে এটাকে বিউটিন 2ও হয়, বিউটিন 1ও হয়। বিউটিন 1 হবে না, আমি এই ক্ষেত্রে এই বিউটিন 2 যেটা আছে সেটা আসি। বিউটিন 2 এক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি সি দিয়ে, এই যোগটাকে এইভাবে লেখা যায়। আর যেহেতু এক্ষেত্রে আমরা এটাকে সিস বা ট্রান্স কোনটা বলবো, প্রতিস্থাপক এটা CH3 যেটা উপরে আছে একই পাশে আছে, বা এটা নিচে আছে হাইড্রোজেন হাইড্রোজেন আর নিচে আছে, যে কোনো একটা মিললেই হবে। এটাকে যদি একই পাশে থাকে, একই পাশে আবার এইভাবে না, উপরে নিচে না, এটা উপরে এটা নিচে, এইভাবে একই পাশে না, এটা দুইটাই উপরে বা দুইটাই নিচে। আমরা বোঝার জন্য এটাকে এইভাবে বলতে পারি, আমরা এই বরাবর এটাকে চিড়ে ফেলবো। এই বরাবর চিড়ে ফেললে একই মূলক যদি উপরে থাকে সেটাকে নাম হবে সিস, আর যদি বিপরীত পাশে থাকে সেটা হবে ট্রান্স। তাহলে এটার নাম হবে এই যে সিস বিউটিন 2। এখন এইটাকে আবার যদি বিপরীত পাশে দেওয়া হয় ট্রান্স বিউটিন 2। এক্ষেত্রে আমরা যে উদাহরণটা দিলাম এক্ষেত্রে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না, একটা প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত এটাকে এইটার শর্তের মধ্যে পড়ে গেছে, এই যে এটা আমি যদি এটাকে এ লিখি এটাকে আমরা বি লিখতে পারবো, এটাকে এ এটাকে বি লিখতে পারবো, তাহলে এই শর্তের মধ্যে পড়ে গেছে। তাহলে এটা আমি বলতে পারি বিউটিন 2 জ্যামিতিক সমতা দিবে, একই পাশে হইলে সিস আর বিপরীত পাশে হইলে ট্রান্স, এটা হবে। এরপরে আমি পরের আরেকটা উদাহরণ দিয়ে আসি, এই উদাহরণটা দিয়ে আসি। আর এখান থেকে প্রশ্ন হচ্ছে এই যে বিউটিন 1 জ্যামিতিক সমতা দিবে না কেন। আমি বিউটিন 1টার আমি এই ক্ষেত্রে লিখি নিচে, আমি এই জায়গাটায় লিখি বিউটিন C4H8 যেটা, এটাকে যদি এইভাবে লেখা হয় CH3CH2CH ডাবল বন্ড CH2, এটাকে লিখলে আমি এইটাকে এই যে এইটুকুকে এইভাবে লিখতে পারি C2H5, আর এই যে হাইড্রোজেনটাকে এইভাবে লিখলাম ডাবল বন্ড সি লিখে এইভাবে দিয়েছি। এক্ষেত্রে এটা বিউটিন 1 এই যৌগটা জ্যামিতিক সমতা দিবে না, কারণ যদিও এক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড আছে এই শর্তটা মানছে, কিন্তু এক্ষেত্রে এই শর্তটা মানে নাই। কারণ আমি যদি এই ক্ষেত্রে এইটা যদি এ ধরি, এইটাও আমার এ, এটাও এ, এটা বি লিখি, সেক্ষেত্রে একই পাশে যেটা দেওয়া আছে এইচ দুইটা একই পাশে, দুইটা একই ধরনের মূলক বা পরমাণু হয়ে গেছে, আর একই ধরনের পরমাণু বলে সেক্ষেত্রে ভিন্ন কোনো কনফিগারেশন বা চিত্র আসবে না। আর যেহেতু কোনো ভিন্ন চিত্র আসবে না তাহলে এক্ষেত্রে একটাই সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে জ্যামিতিক সমানতা এটা হবে না। অনেক সময় পরীক্ষায় আমাদের আসে যে বিউটিন 2 জ্যামিতিক সমানতা দিলেও বিউটিন 1 জ্যামিতিক সমানতা দিবে না কেন। তখন আমাদের জ্যামিতিক সমানতা কাকে বলে এই সংজ্ঞাটা দিয়ে তারপরে এই দুটো শর্ত দিয়ে দেওয়ার পর আমরা এটা তো ব্যাখ্যা দিলাম এই শর্ত দিয়ে, আর এইটার ব্যাখ্যা
বলবো এই দুইটা শর্তের মধ্যে কোনোটার মধ্যে পড়ে না। এক্ষেত্রে যেহেতু একই পাশে দুইটা হাইড্রোজেন আছে আর দুইটা হাইড্রোজেন থাকার ফলে এক্ষেত্রে কোনো ভিন্ন কনফিগারেশন বা চিত্র পাওয়া যাবে না। আর যেহেতু কোনো ভিন্ন চিত্র পাওয়া যাবে না, ফলে এক্ষেত্রে কোনো ভিন্ন জ্যামিতিক সমানতাও পাওয়া যাবে না। এটা গেল। এখন আমরা পরের এইটা দিয়ে আরেকটা উদাহরণ আসি, এই যৌগটা দিয়ে। যেমন এটা আসি CH3 CH ডাবল বন্ড CH, এখানে না দিয়ে আমি এটাকে ক্লোরিন দিই CH3। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH3 এখানে H, এখানে CH3 এখানে ক্লোরিন। এটা নাম হবে 2 ক্লোরো বিউটেন 2। তাহলে এটা একই পাশে, এটা CH3 দুইটাই উপরের দিকে আছে। এক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি CH2 ক্লোরো বিউটেন 2। ঠিক অনুরূপভাবে এটাকে আমরা যদি চেঞ্জ করে দিই Cl এখানে CH3, C লিখে Cl এখানে CH3, এটাকে আমরা লিখতে পারি ট্রান্স 2 ক্লোরো বিউটেন 2। তাহলে আমরা মোটামুটি জ্যামিতিক সমানতা শিখলাম এবং এর শর্তও শিখলাম। আর এক্ষেত্রে আরেকটা আছে, চাক্রিক যৌগ থাকে, কিছু কিছু চাক্রিক যৌগ আছে, সেই চাক্রিক যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আমি সেটা আরেকটা দেখিয়ে দিই চাক্রিক যৌগের ক্ষেত্রে। এই একটা যৌগ লিখলাম, এটা চাক্রিক যৌগ। ঠিক, এটাকে আমরা এটার নাম আমরা, এটা 3টা কার্বন আছে, এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। কিন্তু এক্ষেত্রে একটা শাখা আছে, এখানে একটা শাখা আছে, তাহলে এটার নাম হবে সিস 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। আর এক্ষেত্রে এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH2 এই CH3 আগে ছিল উপরের দিকে, এখন নিচের দিকে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি ট্রান্স 1,2 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন। এক্ষেত্রেও দুইটা ভিন্ন কনফিগারেশন সৃষ্টি হয়েছে, আর যেহেতু দুইটা ভিন্ন চিত্র সৃষ্টি হয়েছে, তাই এক্ষেত্রে আমরা বলতে পারি এই যে চাক্রিক যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এখন এই জ্যামিতিক সমানতা আমি যেগুলো বললাম, এক্ষেত্রে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেমন এই যে যৌগটা আছে, এই দুইটা যৌগের মধ্যে যদি আমরা আসি, এই সিস না ট্রান্স কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কোনটি বেশি স্থিতিশীল, এগুলো যদি আমরা বলি, তাহলে এক্ষেত্রে এই যৌগটার তুলনায় এই যৌগটা অর্থাৎ সিসের তুলনায় ট্রান্সটা বেশি স্থিতিশীল হবে। তাহলে কেন হবে? কারণ যেহেতু এক্ষেত্রে একই ধরনের মূলক বা প্রতিস্থাপক একই পাশে আছে, আর একই পাশে থাকার ফলে সেক্ষেত্রে স্টেরিক বাধা পাবে, আর স্টেরিক বাধা পেলে এতে এই যৌগটা অস্থিতিশীল হয়। কিন্তু যদি বিপরীত প্রান্তে যায়,
বিপরীত প্রান্তে গেলে, একই ধরনের মূলক বা প্রতিস্থাপক বিপরীত প্রান্তে গেলে সেক্ষেত্রে তাদের মধ্যে স্থিতিক বাধা কম থাকে, ফলে পরস্পর থেকে বিকর্ষণ কম করে, আর বিকর্ষণ কম করার কারণে এই যৌগটা বেশি স্থিতিশীল হয়, আর এটা একই পাশে থাকার ফলে এটা কম স্থিতিশীল হয়। আর যেহেতু এটা বেশি স্থিতিশীল, তাহলে এটা ভাঙতে বেশি তাপের প্রয়োজন হয়, এই কারণে ট্রান্স যেটা আছে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, আর এটা যেহেতু একই পাশে আছে এটা ওর তুলনায় কম স্থিতিশীল, আর কম স্থিতিশীল হওয়ার কারণে এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর তুলনায় কম। এটা গেল। এরপরে আমরা আসব আলোক সমানতা। এক্ষেত্রে মেন যে আমাদের বিষয়টা, এক্ষেত্রে আলোক সমানতা এটা খুব বেশি আসে। এই আলোক সমানতাটা এটা এখন বিস্তারিত পড়াবো। তবে আলোক সমানতা পড়ানোর ক্ষেত্রে আমাদের আগে বুঝতে হবে কাইরাল কার্বন, এক সমতলীয় আলো, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তাহলে আলোক সমানতা পড়ানোর আগে আমাদের বুঝতে হবে কাইরাল কার্বন কাকে বলে। জৈব যৌগের যে কার্বনে 4টি ভিন্ন একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকে ওই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। যেমন আমি এক্ষেত্রে যে সংজ্ঞা দিলাম, এক্ষেত্রে এই যে এটা সি, এটা জৈব যৌগের কার্বন, এক্ষেত্রে আমি চারিপাশে যদি এইভাবে আসি, এখানে লিখলাম এ, এখানে বি, এখানে ডি, এখানে ই, এই কার্বনটাকে আমরা বলতে পারি কাইরাল কার্বন, কারণ এই কার্বনের সাথে 4টায় ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত আছে। আমি যদি একটা বাস্তব উদাহরণ দিই, যেমন এই যে এটা, যে যৌগটা দিলাম এই যৌগটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিডের এক্ষেত্রে এই যে কার্বনটা মাঝখানে যে কার্বনটা, এই কার্বনটার চারপাশে এখানে আছে কার্বক্সিলিক মূলক, এখানে আছে হাইড্রক্সিল মূলক, এখানে CH3 মিথাইল মূলক, এখানে শুধু হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এই কার্বনের 4টা ভিন্ন একযোজী পরমাণু বা মূলক যুক্ত থাকার কারণে এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনকে এই মাথায় একটু স্টার দিয়ে লেখা হয় বোঝার জন্য, এটা যে কাইরাল কার্বন সেটা বোঝার জন্য। এরপরে আমাদের এই যে আমরা যে আলোক সমানতা পড়ানোর ক্ষেত্রে আমাদের এক সমতলীয় আলো কি সেটা বুঝতে হবে। আমি মোটামুটি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আসি, চিত্রর মাধ্যমে এক সমতলীয় আলোটা কি সেটা বোঝাই। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমার যে এই যে লাইট জ্বলছে সেই লাইটের আলো বা সূর্যের আলো, এক্ষেত্রে এই আলোটা এইটাকে আমরা বলতে পারি বহু বর্ণী বহু সমতলীয় আলো। এটাকে যদি আমরা একটা প্রিজমের মধ্যে দিয়ে দিই, বহু সমতলীয় মানে আলোগুলো এলোমেলো ভাবে, একটা আলো এদিকে, আরেকটা এদিকে, 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 এবং এক্ষেত্রে অনেকগুলো বর্ণ আছে। যেমন আমরা এর আগে পড়ে আসছি যে বে, নিয়া সহ কলা, এই যে বিভিন্ন ধরনের আলো আছে। এখন এই আলোগুলো যখন এই যে প্রিজমের মধ্যে দেওয়া হবে, দিলে এই ক্ষেত্রে কয়েকটা বর্ণে বিভক্ত হয়ে যাবে, বে, নিয়া সহ কলা, এইভাবে বিভক্ত হয়ে যাবে। এখন আমরা কি করব, এক্ষেত্রে একটা পর্দা নেব, পর্দাটা এমনভাবে রাখবো যে একটা আলো বাদে বাকি সবগুলো আলো পর্দা বা যেটাকে বলা হয় চির, এটার মধ্যে দিয়ে এক্ষেত্রে একটা আলো বেরিয়ে যাবে। এই একটা আলো যেহেতু এখানে বেরিয়ে গেল, এখন এই আলোটাকে আমরা এইভাবে বলতে পারি, এটা এক্ষেত্রে ছিল এটা বহুবর্ণী বহু সমতলীয় আলো। এক্ষেত্রে এটাকে আমরা যাতে একটা আলো আছে এক্ষেত্রে বলতে পারি এক বর্ণী বহু সমতলীয় আলো। আর এই আলোটাকে আমরা আরেকটা প্রিজমের মধ্যে যদি রাখি, রাখার ফলে এক্ষেত্রে এই পাশে আলোটা এর মধ্যে ভেদ করে যখন এই পাশে যাবে, তখন দেখা যাচ্ছে সবগুলো আলো একই দিকে, সবগুলোর আলোর দিক বা স্পিড একই দিকে, তখন এটাকে বলা হবে এক বর্ণী এক সমতলীয় আলো। বা এই এক সমতলীয় জায়গায় আরেকটা কথা লেখা থাকে অনেক জায়গায়, তল সমবর্তিত আলো।
তাহলে এই যে এই এক সমতলীয় আলো, এটা সবগুলো একই দিকে স্পিড, এটা দিয়েই আমরা জৈব যৌগের আলোক সমানতার সংজ্ঞাটা দেব। তাহলে আলোক সমানতার সংজ্ঞাটা আমরা দিই। তাহলে আমরা আলোক সমানতার সংজ্ঞা দিতে পারি, একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশনের একটি যদি তল সমবর্তিত বলতে আমি একটু আগে যেটা বললাম, এক সমতলীয় আলো যেটা, সেটাকে আবার তল সমবর্তিত আলো বলা হয়। তল সমবর্তিত আলোর তলকে ঘড়ি কাঁটার দিকে এবং অপরটি যদি একই মাত্রায় ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তন করে, তখন এই বিষয়টাকে বলা হয় আলোক সমানতা। আর এক্ষেত্রে যে সমানুর সৃষ্টি হবে সেটাকে বলা হয় আলোক সমানু। তাহলে আলোক সমানতার এক্ষেত্রে আণবিক গাঠনিক সংকেত এক, ক্ষেত্র বিশেষ দেখা যাচ্ছে ত্রিমাত্রিক সমাণু এক, কিন্তু আলোর তলকে একই মাত্রায় ঘড়ি কাঁটার দিকে এবং বিপরীত দিকে সেটা আবর্তন করে। তাহলে আমরা এই যে আলোক সমানতা পড়লাম, এটার আলোক সমানতা হতে গেলে কি শর্ত থাকতে হবে, কি বৈশিষ্ট্য থাকবে, এক্ষেত্রে আমরা শর্তগুলো আসি। এক্ষেত্রে অনেকগুলো শর্ত দেওয়া আছে, তবে মোটামুটি 3টা বা 4টা শর্তই মেন। তাহলে এই শর্তগুলো আমরা এইভাবে বলতে পারি। 1 নম্বর শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন না থাকলে সেইটা কখনোই আলোক সমানতা হতে পারবে না। হ্যাঁ, অনেক সময় কাইরাল কার্বন আছে কিন্তু আলোক সমানু না, এমনও হতে পারে, কিন্তু অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। তার শর্তের মধ্যে আমরা এইভাবে আমরা বলতে পারি, 1 নম্বর কাইরাল কার্বন থাকবে। তারপরে 2 নম্বর শর্ত যেটা আমরা বলতে পারি, পরস্পরের প্রতি দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করবে। দর্পণ প্রতিবিম্ব কেমন? আমি যদি আমার এই হাতটা এইভাবে রাখি, এখানে মনে করো একটা আয়না আছে, থাকলে আমরা এই পাশে যদি হাত, এক্ষেত্রে এই হাতটা এইভাবে রাখলাম, এই পাশে আমি চিত্রটা এইভাবে পাবো। তাহলে এটার প্রতিবিম্ব এটা, এটার প্রতিবিম্ব এটা। 2 নম্বর হচ্ছে দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করবে। 3 নম্বর শর্তটা হচ্ছে যে যৌগ দুটো পাওয়া যাবে সেই যৌগ দুটো পরস্পরের উপর উপর স্থাপনীয় হবে। অর্থাৎ আমি যেমন এই যে হাত রাখলাম, এই হাতটা যদি এইভাবে তুলে রাখি, দেখো এখানে একটা হাতের সাথে মিলে নাই, এমন হলে মিলতো। তাহলে এক্ষেত্রে আমার এইটার চিত্র এটা, এটার চিত্র এটা। আমার এক্ষেত্রে এখানে যে আয়নাটা আছে, এই আঙুলটা নিকটে আছে, এক্ষেত্রে যে চিত্র হবে এই আঙুলটা নিকটে থাকবে। তাহলে একটা আর একটা তুলে যদি এইভাবে রাখি, পরস্পরের উপর উপর স্থাপনীয় বা উপর স্থাপনীয় হবে। আরেকটা হচ্ছে, তাহলে 3টে শর্ত গেল। 4 নম্বর শর্ত হচ্ছে আবর্তন কোণ পরস্পরের সমান হবে। অর্থাৎ একটি সমাণু যতটুকু ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে, যত কোণে ঘোরাবে, ঠিক পরেরটা তত ডিগ্রি বামে বা ঘড়ি কাঁটার উল্টা দিকে ঘোরাবে। এই 4টা শর্ত। আমি শর্তগুলো আবার একটু রিপিট করি। 1 নম্বর শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকবে বা অপ্রতিসম কার্বন থাকবে। 2 নম্বর শর্ত হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্বে ন্যায় আচরণ হবে। আর 3 নম্বরটা হচ্ছে একটা সমাণু আর একটা সমাণু পরস্পর উপর স্থাপনীয় হবে। এবং সর্বশেষ যে সমানতাটা হলো, সেটা আবর্তন কোণ সমান হবে, তবে সেটা বিপরীত। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আসি। এই যে ডি ল্যাকটিক অ্যাসিড, সবচেয়ে সোজা যে যৌগটা সেইটা, এই ক্ষেত্রে এটা নাম হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। এটা দর্পণ। এরপর এই যদি আমরা লিখি, এটাকে এইভাবে লিখতে পারবো। এটা যদি এই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখছি, এটাকে এইভাবে লিখছি, আসলে এটা হওয়ার কথা ছিল এমন, CH, এটা এপাশে এই হাইড্রোজেনটা নিকটে ছিল, হাইড্রোজেনটা নিকটে থাকার কথা, কিন্তু এটা লিখলে বোঝা যায় না, এজন্য আমরা ওইটাকে এইভাবে না লিখে যেভাবে আছে এটাকে এইভাবে লিখি। মোটামুটি আমরা এই দুটাকে দেখি। তাহলে এই ক্ষেত্রে
এই যে আমরা যেটা লিখলাম এটা ল্যাকটিক অ্যাসিড, কিন্তু এটাকে ডিল্যাকটিক অ্যাসিড বলা হয়, আর এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে এইটার আবর্তন মাত্রা 2.24, এটা ডান দিকে ঘোরাই, এটা এই দিকে ঘোরাই, আর এটার আবর্তন মাত্রা -2.24 ডিগ্রি, এটা এই দিকে ঘোরাই। তাহলে যেটা বললাম আবর্তন মাত্রা পরস্পর সমান। কারণ এক্ষেত্রে আমার ডি কেন হলো, এক্ষেত্রে এই যে এক সমতলীয় আলো যেটা বলা হয়েছে, দেখা যাচ্ছে এই যে যৌগটা ডান দিকে এই 2.2 ডিগ্রি ঘোরায়, আর এটা বাম দিকে ঘোরায়। আর ডান দিকে ঘোরালে সেটার গ্রিক শব্দ হচ্ছে ডেক্সট্রো। তাহলে এই যৌগটা ডান দিকে যেহেতু ঘুরিয়েছে, এটাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি। ডান মানে বাংলায় যেটাকে বলা হয় ডান ঘূর্ণি, এই জন্য ওই ডেক্সট্রো, এক্ষেত্রে ওখান থেকে আমাদের ডি নিয়ে আসা হয়েছে। আর এক্ষেত্রে আমাদের এটা বাম দিকে আবর্তন কোণ, এই যে বাম দিকে ঘোরাচ্ছে, এটা এই জন্য এটাকে বলা হয় লিভো রোটেটরি, অর্থাৎ বাম ঘূর্ণি। এই কারণে এটাকে আমাদের এল ল্যাকটিক অ্যাসিড লেখা হয়েছে। তাহলে আমরা ডিএল কেন লেখা হয় সেগুলো বুঝলাম, আলোক সমানতার শর্ত বুঝলাম। এরপরে আমরা এই যে আলোক সমানতার মধ্যে অনেকগুলো সংজ্ঞা আছে, অনেকগুলো আছে, যেমন এনানসিওমার, ডায়াস্টেরিওমার, রেসিমিক মিশ্রণ, মেসোযৌগ। তাহলে আমরা একটা একটা করে এক্ষেত্রে আমরা শুরু করতে পারি। প্রথমে আসি এনানসিওমার। এনানসিওমার কাকে বলে সেটা আমরা শুরু করি। আমরা এনানসিওমার এবং ডায়াস্টেরিওমার, আমি একবারে দুইটাই লিখলাম, সংজ্ঞা মুখে বলে দিই, দেওয়ার পর আমি উদাহরণ আসবো, দুইটার একত্রে উদাহরণ আসবো। এনানসিওমার আসলে কি? এনানসিওমার হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট যে সকল যৌগের এক সমতলীয় আলোর তলকে একই আবর্তন কোণে পরস্পর বিপরীত দিকে আবর্তন করে। অর্থাৎ যে যৌগটার যে দুইটা সমাণু আলোক সমাণু হবে, আর আলোক সমাণু হলে একটা যৌগ যে পরিমাণ ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে, আর একটা যৌগ ঠিক ওই পরিমাণ যদি আবর্তন মাত্রা বিপরীত দিকে হয়, তখন একে অপরের বলা হয় এনানসিওমার। আমি আবারও বলি, যে আলোক সমুদায় এক সমতলীয় আলোর তলকে একই আবর্তন কোণে পরস্পর বিপরীত দিকে আবর্তন করে এবং তাদের সমোলার মিশ্রণের আবর্তন মাত্রা পরিসীমিত হয়ে শূন্য হয়ে যায়, তাদেরকে বলা হয় এনানসিওমার। আর আমি প্রথমে এইটার আগে যে উদাহরণটা দিয়েছিলাম ওইটাকে আমরা বলতে পারি এনানসিওমার। আমি পরবর্তীতে উদাহরণ আসছি। আর এরপরে আসবো ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার হচ্ছে একাধিক অপ্রতিসম কার্বন থাকা সত্ত্বেও যদি একটি যৌগ আরেকটি যৌগ, অর্থাৎ একটি সমাণু আরেকটি সমাণুর দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ না করলে সেটাকে বলা হবে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমারও আলোক সক্রিয়, কিন্তু একে অপরে যখন প্রতিবিম্বটা আসবে, এই প্রতিবিম্বটা দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করবে না, সেটাকে বলা হবে ডায়াস্টেরিওমার। আমি উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আমি এইভাবে উদাহরণটা নিয়ে আসি। 2-bromo-3-chlorobutyl। এটা আমি প্রথমে উপরে যৌগটা লিখি CH3, এই একটা উদাহরণ নিয়ে আসলাম। এই যৌগটার নাম হচ্ছে 2 যৌগটা এখানে লিখি CH3CH, এইটা 2-bromo-3-chlorobutyl। এই যৌগটা দিয়ে আমি এনানসিওমার এবং ডায়াস্টেরিওমার এই দুইটা উদাহরণ আসবো।
CH3 টা উপরে লিখলাম, এটা লিখলাম এবং আরেকটা নিচে লিখি, এটা ধরলাম 1, এটা 2, এই যে কোনটাকে এখন আমি এইভাবে লিখি, ক্লোরিনটাকে এবং ব্রোমিনটাকে এটা বিপরীত প্রান্তে লিখলাম। এখানে ব্রোমিন এবং ক্লোরিন একই প্রান্তে ছিল, আর এক্ষেত্রে আমরা বিপরীত প্রান্তে লিখলাম। এক্ষেত্রে যে লিখলাম এইটার প্রতিবিম্ব এইটার প্রতিবিম্ব যেহেতু এটা, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একে অপরের এনানসিওমার। সরি, উপরে লিখলে বোঝা যাবে না। এক্ষেত্রে আমরা 1 আর 2 এর প্রতিবিম্ব এটা, এর প্রতিবিম্ব এটা, তাহলে 1 আর 2 এনানসিওমার, 3 এবং 4 এনানসিওমার। আমি পাশে লিখে দিই 1 ও 2 এনানসিওমার, তারপরে 3 ও 4 এনানসিওমার। কিন্তু এই যে আমি যদি বলি এইটার এই 1 এবং 2 এর প্রতিবিম্ব এটা হবে না, তাহলে 1 নম্বর ও 2 নম্বরের এনানসিওমার 3 ও 4, অর্থাৎ এই দুটার প্রতিবিম্ব এটা হয় না। যেমন দেখি কেটে এটা এক পাশে আছে কিন্তু এটা বিপরীত প্রান্তে আছে, এক্ষেত্রেও এটা এক পাশে আছে, এখানে বিপরীত প্রান্তে আছে এখানে, সরি এখানে আমি ভুল লিখছি, এই হাইড্রোজেনটা এখানে যাবে, ক্লোরিনটা এখানে যাবে। আর সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে এর প্রতিবিম্ব এইটা, এর প্রতিবিম্ব এইটা, এনানসিওমার, এর প্রতিবিম্ব এটা, এর প্রতিবিম্ব এটা, এটাও এনানসিওমার, কিন্তু এর সাথে এই দুটোর মিল নাই, বা এর সাথে এই দুটোর মিল নাই। কিন্তু এক্ষেত্রে দুইটা অপ্রতিসম কার্বন আছে, এটাও এটা, এটা, এই কার্বন আর এই কার্বন, একাধিক অপ্রতিসম কার্বন আছে, কিন্তু এইটার এর প্রতিবিম্ব এই দুটো হবে না। তাহলে এর ডায়াস্টেরিমার 1, 2, ঠিক অন্যভাবে যদি বলি 4 এর ডায়াস্টেরিমার 1, 2, 1 এর ডায়াস্টেরিমার 3, 4, 2 এর ডায়াস্টেরিমার 3, 4। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কোনটা এনানসিওমার আর কোনটা ডায়াস্টেরিমার। এরপরে আমরা আসব আমাদের এই আলোক সমতা শেষ করতে হলে আরো একটি ক্লাস লাগবে। এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অলরেডি 33 মিনিট হয়ে গেছে। আমরা ভিডিওটা আর বাড়াবো না, এখনো একটি ক্লাস লাগবে, পরবর্তী ক্লাসে বাকি যেটুকু আছে সেটা পড়াবো। তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি সবাই এগুলো বুঝতে পারছো, বাসায় একটু প্র্যাকটিস করলে এটা স্বচ্ছ ধারণা চলে আসবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।